একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। টেডভাইজার টক্সের আজকের এপিসোডে অতিথি হিসেবে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি পেশাগতভাবে একজন আইনজীবী হলেও এই আইনজীবী ছাড়াও তার আরও অনেক পরিচিতি রয়েছে। আর এই অনেক পরিচিতিগুলোই যেন শিলিগুড়িবাসী অর্থাৎ আমাদের কাছে বেশি প্রিয়। তিনি একাধারে একজন পরিবেশপ্রেমী, তিনি একজন শিল্প ও সংস্কৃতি প্রেমী, তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং সম্প্রতি তিনি চলচ্চিত্র প্রযোজনায় বিজয়ার পরে সিনেমাটি প্রযোজনা করেছেন এবং এই সিনেমাটি ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরে বিভিন্ন বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আমার বিশ্বাস আপনারা যারা আজকের এপিসোডটি দেখছেন, আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কার ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সুজিত রাহা মহাশয়। স্যার, আপনাকে টেডভাইজার টক্স অনুষ্ঠানে স্বাগত জানাই। যদিও স্যার আমাদের বিশ্ব পরিবেশ দিবসের সপ্তাহ চলছে, মূল আলোচনাটা পরিবেশ নিয়েই হবে। তাছাড়াও এই বিশ্ব পরিবেশ দিবস বা পরিবেশ নিয়ে আলোচনা ছাড়াও কিন্তু ছোট ছোট কিছু আলোচনা, কিছু কিছু জিনিস আপনার কাছে জানতে চাইবো। প্রথমেই যেটা জানতে চাইবো যে তথাকথিতভাবে বসুন্ধরার ওনার আপনি, কিন্তু বসুন্ধরা জায়গাটি শিলিগুড়ি বাসীর কাছে ভীষণ আপন, ভীষণ নিজের। ইভেন আমরাও বসুন্ধরাটাকে ভীষণ নিজের মনে করি। এই বসুন্ধরা বা বসুন্ধরায় যে বিভিন্ন সময় যে শিল্প সংস্কৃতি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানগুলি হয়, এগুলোকে আমাদের ভীষণ নিজের মনে হয়। তো কোথাও মনে হয় না যে আমরা ওখানে নিমন্ত্রিত, মনে হয় যেন এটা আমাদেরই অনুষ্ঠান। তো এই বসুন্ধরা বা বসুন্ধরা উৎসব বা বসন্ত উৎসব, এটা শুরুটা কিভাবে হয় সেই গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আহ, ঠিক আছে, সেই উত্তরে যাওয়ার আগে আমি একটা ছোট্ট নিবেদনই বলতে পারো। সেটা হচ্ছে এই যে আমি বসুন্ধরাতে ওনার শব্দের থেকেও, যে ওনার অর্থাৎ মালিক শব্দের থেকেও বেশি পছন্দ করি হচ্ছে কিউরেটর বলতে নিজেকে। আচ্ছা, আমি সেখানে মালিও বলতে পারো তুমি, সেই বেশ অর্থে বেশ বাংলা। বেশ বেশ তো বেশ এভাবেই ভাবনাটা আসলে আমাদের ওখানে কনসেপ্টে এইভাবে চলে। মানে ওটা যারা ওখানে মানে আমাদের সাপোর্ট দেয়, বিভিন্নভাবে কাজ করে, প্রচলিত কাজ করতে হয়। আমি অ্যাপার্ট ফ্রম মানে যারা পারফর্মার বা এই জাতীয় লোকের বাদ দিয়ে একটা কর্মী মহল তো আছে, রাইট। তাদেরকে আমি এটাই বলি যে তোমরা সবাই এখানকার সদস্য। হ্যাঁ, তো সেজন্য এই সম্পর্কটা রাখি না। বেশ। যাই হোক, এটা অন্য একটা কথা। তুমি যেটা জানতে চাইলে সেই উত্তরটা দিতে গেলে আমার বসুন্ধরার সূচনাকালটাও একটু বলতে হয়। কারণ কী করে বসন্ত উৎসবটা হলো শুরুটা। তা বসুন্ধরার কনসেপ্টটা আসলে আমার খুব ছোটোবেলা থেকে না একটু বাগান টাগান করার বেশি শখ ছিল। তা আমাদের তো বহু পুরনো পরিবার আমরা শিলিগুড়িতে, এবং যৌথ পরিবার ছিল। তাতে ক্রমশ পরিবার যেরকম বাড়ে আর গৃহের জায়গার সংকোচন হতে শুরু করে, তো সে সমস্ত জন্য বাগান টাগান হতো। তার মধ্যেই বিভিন্ন ভাইরা কাজেনরা মিলে একসঙ্গে নানা রকম বাগান করতাম, পাশাপাশি খেলাধুলার পাশাপাশি। তো তখন একটু বড় যখন আমার ছাত্র জীবন শেষ করলাম, তখন একটু ভাবনাটা ছড়ালো। তখন আমরা একটু দূরে যদি কোথাও খানিকটা জায়গা নিয়ে একটু মানে সমান করে নিই, একটু খারাপ জায়গা হলেও চলবে, আমি ঠিকঠাক করে নেবো। কারণ খারাপ জায়গার উদ্দেশ্যই যে দামটা সস্তায় পাওয়া কম যাবে। হবে। হ্যাঁ, তো যাই হোক, সেটা একটা কিছুটা পারিবারিক প্রবাহ, কিছুটা আমাদের জোগাড় যন্ত্র, এই সমস্ত করে একটা ছোটো জায়গা নেওয়া হলো। ছোটো মানে ওইখানকার হিসেবে ছোট, কিন্তু আমাদের আজকাল নগর জীবন হিসেবে অনেকখানি বড়ই ছিল। তবু এতটা ছিল না যেটা এখন ধরুন তার ধরো 5 ভাগের 1 ভাগ বা 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, এটা নিয়ে কাজ শুরু হলো, এবং এই কাজ শুরু করতে গিয়ে প্রথমে তো আর কিছু নেই, গিয়ে একটা বেড়ার ঘর করেছিলাম, সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম। আমাদের বরাবরই নানা রকমের খেয়াল, যে 2-4টা বন্ধু জোগাড় করে আমরা গিয়ে 4টে বেতের চেয়ার কিনেছিলাম, আচ্ছা। বসে থাকতাম, এই হাতটাকে হিলিয়ে আকাশের দিকে তারা দেখতাম সন্ধ্যাবেলার পরে। কারণ ওখানে বেঞ্চ অন্ধকার, তো কোনো ডিস্টরশন নেই। তা দেখতে দেখতে আমার একটু ইয়ে হলো যে যদি একটা টেলিস্কোপ কেনা যায়, ওই আকাশটা একটু কাছের থেকে দেখা যাবে। তা আমি, আমার এক দালাগাম বন্ধু, সে কলকাতায় থাকেন, তা চাকরির সুবাদে এখানে ছিল, ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল খুব। তাকে জানতে চাইলাম যে আমি এত এরকম কিনতে চাই, তো তুমি আমাকে সাহায্য করতে পারো? মানে আমার তো ওটার টেকনিক্যাল পার্টটা সম্বন্ধে আইডিয়া নেই। সে বললো আমারও খুব একটা জানা নেই। হ্যাঁ, তবে আমি তোমাকে এমন লোকের কাছে নিয়ে যেতে পারি যে এই ব্যাপারে একদম মাস্টার লোক। আচ্ছা, নিয়ে গেলেন হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়ামের কিউরেটর, যিনি রামতোষ মজুমদার, আমার এখনো নামটা মনে আছে। সেই ভদ্রলোকের কাছে নিয়ে গেছেন আমাকে। উনি আমাকে ওই টেলিস্কোপ কন্ডিশনে খুব আগ্রহী হলেন প্রথম থেকে। তা উনি আমাকে বললেন, দাঁড়াও, তোমাদের শিলিগুড়ি থেকে কিন্তু আরেকজন ছেলে এসেছিল আমার কাছে। আচ্ছা, কি নাম? সে ব্যাগ থেকে কাগজটা বের করে আমার এক বন্ধুর নাম বললো, দেবাশিস সরকার, আচ্ছা। যে এখন সোয়ানের সেক্রেটারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেবাশিস সরকার নামটা খুব কমন, আমি একটু সার্চ করে নিয়ে মানে এটা ওটা জিজ্ঞাসা করে বুঝতে পারলাম কোন দেবাশিস সরকার।
যাই হোক, তারপরে তো উনি বললেন তুমি এখনই নিও না, একটা সময় বললেন, এই সময়টায় আমি কিছু কমপ্লিমেন্টারি পাই, সেটা দিয়ে তোমাকে অ্যাসেম্বল করে দেবো, ওটা এফেক্টিভ ভালো হবে, অপারেশন করতে সুবিধা হবে, আর তোমার সস্তায় করবো অনেক। আচ্ছা, তো এই সমস্ত শুরুর দিকের কথা। তো এই ধরনের নানা রকমের খেয়ালের কোলাজ চলতো মনে মনে। তো তখন সেইটুকু জায়গা নিয়ে শুরু হলো। শুরু করতে গিয়ে দেখলাম ফাঁকা জায়গা, তো গাছপালা লাগালে গাছপালা থাকার কথাও না, থাকতো না, মানে গরু টরু খেয়ে নিত বা কিছু না। আশপাশে অনেক বস্তি টস্তি ছিল, অ্যাবান্ডেন্ট বিগ ফিল্ড, সেখানকার কিছু বস্তির বাচ্চারা, বা পাশেই বাগান ছিল একটা, সেখান থেকে কিছু বাচ্চারা আসা যাওয়া করতো। তা ওদেরকে ডেকে ডেকে খুব কাছে নিতাম। প্রথম দিকে একটু ভয়টাই পেতো, তবে চকলেট বিস্কুট টিস্কুট দিয়ে আস্তে আস্তে এমন মুহূর্ত হলো যে আমি গিয়ে আসছি রাস্তায়, তাহলে পরে আমার স্কুটার, প্রথম দিকে তো আমি স্কুটার নিয়ে যেতাম, তো আমাকে দাঁড় করিয়ে ওরা ওর মধ্যে চেপে বসতো, মানে এতটাই ঘনিষ্ঠ হয়ে গেল। আচ্ছা, চকলেট বিস্কুট দিয়ে এই করতে করতে এখন সংখ্যাটা বাড়ছে। তখন কিছুটা জায়গায় প্লেন করা হয়েছে, কিছু বল টল নিয়ে গিয়ে দেওয়া হয়, কম দামি বল টল দিয়ে খেলাধুলা হয়। কারণ আমি তখন টিউশন করি, পাশাপাশি লয়ের জাস্ট ইনিশিয়েট করেছি, তখনও ছাড়তে পারিনি টিউশনটা, এই জন্যে যে লয় তো শুরুতেই তো আমার কোনো কিছু, আমি জুনিয়রশিপ, তা ওরাও চাইছিল না যাদের সেই সব পরিবার যেখানে আমি ওই মূলত 12 আর ফার্স্ট ইয়ার পড়াতাম। তো যাই হোক, তো সেই সময় ওই যে বাচ্চাগুলোর সঙ্গে আমার সখ্য গড়ে উঠলো, তাতে কি হলো, একটা ওইটাই কিন্তু সুর একটা আমার দৃষ্টিভঙ্গিটা খুলে দিত। ওদেরকে আমি দায়িত্ব দিলাম যে কী করে গাছগুলোকে বাঁচানো যায়। খানিকটা খানিকটা করে ঘেরা, খানিকটা খানিকটা করে করা। ওরা তুই লেখাপড়া করবি নাকি? হ্যাঁ, আগ্রহী। প্রথমে মাটিতে ওদের নামগুলো লিখে লিখে শেখানো, তারপরে দেখা যাচ্ছে খুব আগ্রহী। ধীরে ধীরে একটা বেড়ার ঘর তৈরি হলো, আর একটা ছোটো ঘর আগেই হয়েছিল ওই চেয়ার কটা রাখার জন্য। তারপরে একটা ক্লাসরুমের মতন লম্বা করে বানানো হলো, তার মধ্যে ব্ল্যাকবোর্ড গেল, তার মধ্যে স্লেট পেন্সিল গেল। এই শুরু হলো যাত্রা। এই যাত্রা অভিযানটায় সেটা শুরু আজ থেকে প্রায় 32-33 বছর আগে কথা বলছি। তো যাই হোক, এভাবে বসুন্ধরার তো পত্তন শুরু হলো। এবার আস্তে আস্তে ধীরে ধীরে অনেক লোকেরই ইন্টারেস্ট হচ্ছে এই যে এতগুলো বাচ্চা নিয়ে আমি কি করি দেখার জন্য চেনা জানা পৌঁছে যায়। একটা ঘটনার চক্করে কি হলো, পঞ্চায়েত ইলেকশন জাতীয় কিছু ছিল। তো একটা আমি শিলিগুড়িতে যখন মিত্র সমিতি, আমি তখন কালচারাল সেক্রেটারি, ওই দিকে বিভিন্ন অর্গানাইজেশন করি, ডিজেবল ওয়েলফেয়ার সোসাইটি, আমার NBCD যেটা, তারও আমি জয়েন্ট সেক্রেটারি। সব মিলে বেশ কিছু সাংবাদিকদের পরিচিত ছিল। তা আমি ওই সময় একটা বাইরে দাঁড়িয়ে, ওরাও ভিতরে সব আছে। তা আমি দাঁড়িয়েছিলাম, উনি আমাকে দেখেছেন পঞ্চায়েত, নাহলে গ্রামের মধ্যে রিপোর্টার রোজ রোজ ঘুরতে যাবে না, দেখে না পিছু পিছু চলে এসেছে। ওনাকে দেখলাম তো এরকম মনে হলো, দিয়ে এসছে। এসে দেখে আমি বাচ্চাদের সঙ্গে হয় তখন পড়াশোনা করেছিলাম বা খেলাধুলা করছিলেন। হ্যাঁ, ও এসে একটু একটু করে জিজ্ঞাসা করে না, শুনতে পেয়ে খুব আটকে গেল। ও ভীষণভাবে গল্পগুলো শুনতে লাগলো। আচ্ছা, তো শুনতে শুনতে শুনেও এই দুদিনের মধ্যে দেখি কি হঠাৎ করে বড় একটা স্টোরি করেছে। আচ্ছা, এই যে লোকের মধ্যে ছড়িয়ে গেল, এবং খবরের কাগজে এই আমাদের স্থানীয় উত্তরবঙ্গ সমাজে খুব প্রমিনেন্ট জায়গাতে বেশ বড় স্টোরি করেছে, একদম স্নেহ মাখানো স্টোরি। সিনিয়র ছিল আমার থেকে অনেক। তো যাই হোক, তাতে কি হলো, প্রথম প্রচারটা শুরু হলো। তারপর আরেকজন ওটা ছিল, সে তখন আরেকটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা এখন নেই, খুব মানে ব্রেকিং নিউজ থ্রু করতো, এই মুহূর্তে মনে পড়ছে না। তা সেও চলে গেল কি হবে, ওটা দিল, ওইটা দিত, ওইটা তো সব রোজ আমরা দেখতাম। সন্ধ্যাবেলা লোকে ওই চ্যানেলটা দেখতাম। আচ্ছা, ও মানে স্টোরি করে দিল। এই যে লোকে জেনে ফেললো, তারপরে আস্তে আস্তে লোকেরও খুব ইন্টারেস্ট জন্মালো। আমিও বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে আস্তে আস্তে, কারণ রবীন্দ্র জয়ন্তী আমি মিত্র সমিতি করতে করতে খুব অভ্যস্ত, আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। টানা 15 বছর আমি মিত্র সম্মেলনী, শিলিগুড়ির প্রাচীনতম যে ক্লাব, এখন 118 বছর, যার পুজোটা এই বছর শতাব্দী হবে আর কি, পুজোর মঞ্চ। আচ্ছা, তা সেই একটা আমার ঠাকুরদাও তার মেম্বার ছিলেন, আমার বাবাও ছিলেন, আমি ছিলাম, ছেলেরা হবে। তো এইভাবে রবীন্দ্র জয়ন্তী শুরু হলো। স্পোর্টস তো প্রথম শুরু হয়েছিল, স্পোর্টস। আর রবীন্দ্র জয়ন্তী একটু পরে কিন্তু বসুন্ধরা উৎসব বলে একটা শুরু করেছিলাম, ঠিক না, সেই বাচ্চাগুলোকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তারা তখন একটু বড় হয়েছে। আচ্ছা, ছেলে মেয়ে, আমার সমস্ত বন্ধু, কালচারাল ফিল্ডের বন্ধুরা, বিশেষ করে গিয়ে কেউ নাটক শেখাচ্ছে, কেউ নাচ গান শেখাচ্ছে, কেউ অন্য কিছু শেখাচ্ছে। তারপরে তাতে আইটেম রাখা হতো সব আমাদের হেরিটেজ গেমগুলো, এই ডাঙ্গুলি থেকে শুরু করে, লাটিম ঘুরানোর থেকে শুরু করে, এই মার্বেল খেলা থেকে শুরু করে, ঘুড়ি উড়ানো, এই সমস্ত কম্পিটিশন রাখা হতো। পাশাপাশি স্পোর্টসের যে কনভেনশনাল যেই ককফাইট টকফাইট রান টান আছে, সেগুলো রাখা হতো। তো এগুলো দেখা যায় ক্রমশ ভিড় বাড়তে শুরু করলো, বহু লোক যাওয়া শুরু করলো। আর এই লোকের উৎসাহ দেখে আমার উৎসাহটা বাড়তে থাকলো।
ঠিক। ইন দ্য মিন আমার বিয়েও হয়ে গেল, এখানে মিসেসও খুব একটা ইন্টারেস্ট নিয়ে ওদের সঙ্গে আরও বেশি হলো। এই ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, ছেলে মেয়েগুলো খুব সুন্দর। আমি হয়তো একটা ভাষাভাষীদের দিয়ে অন্য ভাষাভাষীর প্রোগ্রাম করে দিচ্ছি, অন্য ভাষাভাষী দিয়ে এটা করে দিচ্ছি, মানে একটা সংমিশ্রণ হচ্ছে একটা কালচারে। মিশ্রণ হচ্ছে। হ্যাঁ। এইটা একটা ওই গ্রামের মানুষের কাছেও খুব একটা ইয়ের জায়গা হলো, মানে রেসপেক্টের জায়গা হলো, একই সঙ্গে ভালো লাগার জায়গা হয়ে গেল। আমার পরের দিকে সমস্ত কিছু খোলা থাকতো, কোনো কিছু চুরি টুরি হতো না, এবং ওরাই দেখে শোনা রাখতো। যদি একটু যে বাইরে কোনোটা মানে ওই যে বললাম যে আমরা যেমন শিলিগুড়ির মানুষেরা বসুন্ধরাটাকে নিজের ভাবতে শুরু হ্যাঁ, করেছি, হ্যাঁ, সেই নিজের ভাবাটা শুরু হয়েছিল কারণ ওদেরকে দিয়ে। ওদের বাচ্চারাও তো খেলতে বড় হচ্ছে, ঠিক, আর একটু ঠিক। করে লেখাপড়া তখন শুরু করা হয়ে গেছে। ঠিক ঠিক। কারণ আমি একজন প্রথম দিকে নিজেই পড়াতে, আমার সঙ্গে আরো দুইজন আমার সহযোগিতা করতো। তারপরে আমি 2-3 জন লোক রাখলাম, যারা ওদেরকে ওইখানে আরেকটু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করা শুরু হলো। তারপরে বিভিন্ন স্কুল টুলে তখন আস্তে আস্তে করে ওই সমস্ত কিছু কিছু সুবিধা দেওয়া শুরু হলো গ্রামে। আমি তো সার্টিফিকেট দিতে পারবো না, তখন ওই মাস্টারদের থ্রু থেকে সমস্ত ভর্তি করে দিলাম আশপাশের স্কুলগুলো, আচ্ছা। যতটা কাছে পারা যায়। হুম। এই ওদের শিক্ষার জীবন শুরু হয়ে গেল। তাতে ওরা অনেকে অনেক ভালো করেছে। হ্যাঁ, মানে আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যতবার বসুন্ধরায় গিয়েছি বিভিন্ন উৎসবে, বিশেষত পরিবেশ দিবসে, সেখানে গিয়ে এরকম অনেকে দেখেছি হয়তো কারো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, সে এসে বলছে যে আমি এখানেই বড় হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। কেউ হয়তো বাইরে কাজ করছে, হ্যাঁ। সেও এসে বলছে যে আমি এখানেই বড় হয়েছি। এই এবং জিনিসটা দেখেছি। এখনো সেই সমস্ত প্রথম দিকের বাচ্চারা, যারা মেয়ে বিশেষ করে, হুম। তারা তো রাখির দিন না চলে আসে, মানে প্রায় সংখ্যাটা একটু লোক, মানে মেয়ে বাইরে থেকে চলে আসে, হুম। মানে আশপাশ থেকে, হুম। যাদের বিয়ে টিয়ে হয়েছে, সংসার হুম। করছে এখন, হুম। তারা রাখি পড়াতে চলে আসে আমাকে। এরকম হয়েছে অনেক। কারো কারোকে যাকে আমরা খুব ঘনিষ্ঠ বসুন্ধরায় রেখে বড় করেছি, হুম। তার মানে বিয়েও দিয়েছি, হুম। তার বাচ্চা হওয়ার পরে তাকে, মানে তার মা ভাত আমার বাড়িতেই খেয়েছে, এরকম ধরনের সব অ্যাকোয়েন্টেশন, মানে খুব একটা এনজয় করেছি আমাদের সঙ্গটা জীবন, মানে এখনো করছি, আসা যাওয়া করে। এবার কদিন আগে পিকনিক করে গেল এসে, তা আমাকে বললো আমরা কিন্তু বাড়িতে এখন রোজ সংসার করি, তো সবাই রান্না করি, আমরা নিজেরা রান্না করবো না, আমি ঠাকুর রেখে দিচ্ছি, একটা আইটেম তোরা বানাস, আমি খাবো। যাই হোক, এই সমস্ত একটা অন্য কোথায় গেলাম। এবার বসন্ত উৎসবের কথা তুমি যেটা জানতে চাইলে, এটা আমি যখন বসুন্ধরা উৎসব শুরু করে দিয়েছি বললাম যেটার কথা, তা সেটা না পরবর্তীকালে টাইমটা চেঞ্জ হয়ে গেল। মানে স্কুলের সেশনটা হলো না, আমরা যেরকম ডিসেম্বরের আগে ফ্রি হয়ে যেতাম, মানে পরীক্ষা টরীক্ষা ওই সময় শেষ হতো, শীতকাল তো আমাদের ফ্রি হতো, সেই হিসাবে ওই সময়টাকে ধরা ছিল। পরে মার্চে চলে গেল, রাইট। তা ওই সময়টা আর ওদেরকে পাচ্ছি না। মার্চ এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ হলো তখন। ওই যে শীতের সময়টা, যে সময়টা খুব মানে সুবিধা, এই সময়টা স্পোর্টস জেনারেলি হয় স্কুলে। হ্যাঁ, তা সেটাতে সেই সময়টা নড়ে গেল, আস্তে আস্তে একটু মানে ওটা ব্রেক করতে শুরু করলো। তো এদিকে আমি যখন পরিবেশ আন্দোলনের যথেষ্ট বাইরেও, এই ন্যাফের আমি যখন সেক্রেটারি প্রথম 4 বছর ছিলাম, তারপর প্রেসিডেন্ট হয়েছিলাম, দীর্ঘদিন ছিলাম ওখানে। এদিকে আমার একটা পরবর্তীকালে গ্রিন ফোরাম টোরাম, এই সমস্ত মানে পরিবেশ আন্দোলনের সময় পরিবেশটাকে আমি তো তার প্রথম থেকেই ওদের দিয়েও আমি কাজ করতাম। দেখবে আজ থেকে বোধহয় এখনো কাগজের কাটিং টাটিং কিছু কিছু রাখা থাকতো তখন, তারা হঠাৎ করে চোখে টোকে পড়ে। আজ থেকে 25 বছর আগে সবাই মুখে গ্লাভস পরে, হাতে গ্লাভস পরে পার্থেনিয়াম সরানো হচ্ছে, পার্থেনিয়ামকে লবণ জল দিয়ে নষ্ট করা হচ্ছে, গর্তের মধ্যে ফেলে, এই সমস্ত ছবি কাগজে উঠেছে কিন্তু। তা এবং যে প্রতি বছর যে গাছ লাগানো হতো এবং পরবর্তীকালে চারা বিতরণ করা হতো, এখন তাই হয়। এবং আমি যেটা দেখেছি শুধু চারা বিতরণ নয়, আপনারা পরের বছর ওদের কাছ থেকে ফিডব্যাকও নিয়েছেন যে আগের বছর যে চারাটা দিয়েছিলাম সে কতটা বড় করতে পেরেছে, যে বাঁচাতে পারছে তাকে পুরস্কার দিচ্ছেন। আমরা খুব কড়াকড়ি করতাম না, প্রেরণার জন্য তো দেওয়া, সেজন্য ওই ছাতা কারো যার যা দরকার, কাউকে হয়তো রেনকোট দেওয়া, কাউকে পায়ে জুতো বা চটি, এই সমস্ত যার যেটা প্রয়োজন সে বুঝে দিয়ে দেওয়া হতো। এখনো দেওয়া হয়, এটা চলছে। কিন্তু এখন সংখ্যাটা কমে গেছে হঠাৎ করে, মাঝখানে খুব বেড়েছিল, ওইটা শুরু করার পরে বেশ কিছুদিনের মধ্যে 250-250 উপরে চলে গেছিলো। এখন কমেছে কেন? এন্টার জায়গাটাতে এখন তো শিলিগুড়ির তো আর জায়গা হাঁটছে না, সব তো গিয়ে আশপাশ এলাকায় সমস্ত জায়গায় বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে। ঠিক, তাতে কি ওরা যে সমস্ত জায়গাতে কিছুটা আনঅথরাইজ ভাবে, কারণ ওই মালিকের জায়গায় মালিকও দেখতো না, ভিকার এক্সট্রাক্ট করা হয়ে এখন সেখানে বড় বড় অ্যাপার্টমেন্টস, ওরা ওখানে বস্তি করে থাকতো। ওই পরিবারগুলোকে কিছু পয়সা টসা দিয়ে কম্পেনসেট করে দূরে কোথাও ভেস্টল্যান্ডের মধ্যে বসে টসি দিয়ে জায়গাগুলো খালি করে নিয়েছে, তাতে ওই সংখ্যাটা কমে গেছে। এখন আবার আরেকটা সেগমেন্টের বাচ্চারা একটু একটু করে আসা শুরু করেছে। আচ্ছা, ওদের সেগমেন্টে তো আছে কিছু কিছু তো স্থায়ী বাড়ি ছিল, তারা এখনো আসে, তাদের বাচ্চারাও আসে, যারা প্রথম দিকে আসে ওদের বাচ্চারাও আসে, বিশেষ করে অনুষ্ঠানগুলোর দিন বেশি করে আসে, আর শনিবার রবিবারে আসে। মানে যেহেতু আমি অ্যাক্টিভিজমটা আমার বেড়ে গেছিলো খুবই এই লাইনে, মানে ইন্টারেস্ট পেয়ে গেছিলাম, বেড়ে গেছিলো, বাবা ঠিক হবে না, ইন্টারেস্ট পেয়ে আমি অ্যাক্টিভিস্ট হয়ে দাঁড়ালাম, মানে ওইটা আমার কাছে খুব প্রয়োজনীয় কাজ বলে মনে হয়, শুধু শখের না। আমি ভাবলাম যে এইটা অনেক বেশি মানে মানুষের মধ্যে যাওয়া দরকার, কোথায় কোথায় আমাদের পরিবেশের সংকটটা হচ্ছে, সেই লাইনে পড়াশোনা শুরু হলো খুব বেশি করে। আর মুশকিলটা কি, পড়াশোনা করে খুব অস্থির লাগে, কারণ কি
এই যে জনগণের যে মানে দুর্নীতি চালে চলন এবং যা তাদের লাইফস্টাইল, এটা এত ভুল দিকে যাচ্ছে বলে মনে হয়। কারণ পৃথিবীকে যদি সত্যিকারে সার্ভাইভ করতে হয়, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষকে সহজ সরল জীবনে ফিরতে হবে। এত উপকরণ নির্ভর জীবনে থাকলে কিন্তু পৃথিবীকে সে আলোচনায় আমি আসবো, তুমি যখন বললে আসবো পরবর্তী পরিবেশের পর্যায়ে। আলোচনায় আমরা যাবো। হ্যাঁ, তা আমি সেখানে তখন চিন্তা করলাম কি, আমরা মাঝে মাঝে সিম্পোজিয়াম শুরু করেছি, যখন এনজিও কলেজ চলছে তখন আমি বলেছি গ্লোবাল ওয়ার্মিং এর উপর, তখন একটা বাজ ওয়ার্ড, তখন গ্লোবাল ওয়ার্মিং অত বেশি ইয়ে হয়নি, সবার মুখে মুখে চাউর হয়নি। তখন নিয়ে আমি ওটা নিয়েও করেছি, ওয়াটার সাইকেল নিয়ে করেছি। হ্যাঁ, তাদের এগুলো যাই হোক সেমিনার করতাম, সেমিনারে প্রচুর আলোচনা হতো, বহু মানুষ আসতো এবং তারা শুনতো, অনুধাবন করতো, মানে একদম বুঝতেও পারলো সবই। কিন্তু পরের দিন থেকে তার তো জীবন জীবিকার দৌড়, সে আস্তে আস্তে ফেড হয়ে যায় সমস্ত। আর অ্যাক্টিভিটি সময় হয়তো আশাও করা যায় না। কিন্তু সেখানে কিন্তু এই যে মানে ইমপিচমেন্টটা, এই ইমপিচমেন্টটা যদি ছড়ানো না যায় তাহলে এটা হবে না। কারণ শিক্ষা তো তখনও শিক্ষার মধ্যে এইগুলো সঠিকভাবে ইনক্লুডেড হয়নি। আমরা ওই কত সালে কে যুদ্ধ করেছিল কোনটা কথা এগুলো বললে পাস হয়ে যাই, কিন্তু আমি বেসিক নীতিগুলো আমরা না জেনে থেকে যাই আজীবন। ঠিক, তো এগুলো যা তখন আমি ভাবলাম কি, এই যে সরাসরি সেমিনার সিম্পোজিয়াম করে না লোকের মনে ঢুকে বোঝো, কিন্তু এটাকে যদি আনন্দ মিশ্রিত করা যায় তাহলে লোকে নেবে। এমন একটা কিছু ফেস্টিভ্যাল বা উৎসব করতে হবে যেটাতে মানুষ আনন্দের সঙ্গে যুক্ত হয়ে একেবারে প্রকৃতির সঙ্গে বিষয় নিয়ে চর্চা করবে। এবং তখন দেখলাম একটাই আছে উৎসব চোখের সামনে এলো, যে এটা মানে যেটা সরাসরি মানে প্রকৃতি পরিবেশের সঙ্গে যুক্ত বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব আমি কিন্তু কোনোদিন তার আগে এতেও যাইনি, মানে অনেকেই তারপরে গোটা প্যাটার্নটাকেই আমার বলতেও লজ্জা লাগে শান্তিনিকেতনের সঙ্গে তুলনা করে। তা খুব গভীর গোপনে একটু শাখা হয়, কিন্তু বাকিটা লজ্জাই বোধ করি, কারণ কি কোনটার সঙ্গে কোনটার তুলনা। কিন্তু যাই হোক, তো এ সমস্ত একটা আছে মানুষের। এখন তো কেউ কেউ বলে ওখানে যাওয়া ছেড়ে দিয়েছে, এখানেই আসি। আশপাশ থেকেও আসে, শিলিগুড়ি বাইরের থেকেও আসে। এই এত কিছুর সাথে আপনি যুক্ত ছিলেন, যেটা আপনি বললেন যে আপনি সোয়ানের সঙ্গে যুক্ত ছিলেন, ন্যাফের সঙ্গে যুক্ত ছিলেন, তার পাশাপাশি সম্প্রতি এগুলো সব যুক্ত রয়ে গেছি, মানে রয়ে গেছেন, কিন্তু right. ওই মানে নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে ছড়েছি, কারণ কি আমার আর যে বাকি অর্গানাইজেশন করে ফেলেছি রাইট সেগুলো তো হয় দিতে হচ্ছে। রাইট। তো এই সমস্ত কিছুর পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করা, এটা কি আপনার পরিকল্পনার মধ্যেই ছিল না হঠাৎ করে হয়ে গেছে? চলচ্চিত্রের একটা অদ্ভুত ব্যাপার আছে। প্রথম দিকে ভিডিও ক্যামেরাটা বেরোনো না, শখটা আমার ছিল, সেটা নিজে গিয়ে আমি বুঝতে পারি। আমি কিন্তু অন্য কিছু না করে অন্তত ভিডিও ক্যামেরাটা কিনে ফেলেছিলাম। আচ্ছা মানে চলমান ছবি তোলার একটা খুব একটা আগ্রহ আমার তখন থেকে শুরু হয়েছিল। আচ্ছা। তা কিন্তু টেকনিক্যাল তো কোনো জানা নেই। তা বিভিন্ন সময় বিভিন্ন ফটোগ্রাফি মানে ভিডিওগ্রাফি করতাম, কাছেই থেকে যেত। এইভাবে প্রচুর জমে আছে বহু জিনিস, মানে ওই ডকুমেন্টেশন হিসেবে রয়ে গেছে। তারপরে ওটা এত তাড়াতাড়ি বিভ্রাট হবে জানতাম না। পরে কেউ বললো এটা খারাপ হয়ে যাবে সিডি, তখন সিডিতে কনভার্ট করা হতো, সে ক্যাসেট থেকে সিডি, না ওটাকে ডিভিডিতে নিয়ে এবার ডিভিডিতে নিলেও সেটাও যে খারাপ হয়ে যায়, সেটাও চলে গেল। এরপরে এলো পেন ড্রাইভ, এখন পেন ড্রাইভও ধীরে ধীরে নতুন ল্যাপটপ যেগুলো আছে সেগুলোতে পেন ড্রাইভের স্লট নেই। এগুলো সব ওই গাজর ঝোলানোর। কিন্তু এই যে আমাদের যে বললাম না পরবর্তীকালে আরো সেই আলোচনাতে, যে এই যে শিল্পদ্রব্য দেখবে যে এখন আমরা মোবাইল ইউজ করি, কম্পিউটার, খালি কয়েকটা কনফিগারেশন থেকে হেরফের করা, ঠিক, যেটা দিয়ে দিতে পারে অনায়াস চেষ্টাও দিবে না, এটাতে এটা কমিয়ে রাখবে। যাদের একটা সাইকোলজিক্যাল দিক আছে যে দামটা বেশি মানে এটা বেটার। হ্যাঁ, সবাই তো, তুমিও ধরো বিসিএর ছাত্র, তোমার পক্ষে এটা বোঝে নেওয়া একটু সুবিধা একদম। কিন্তু অনেকেই, তা আমরা সাধারণ মানুষ ভাববে যে তাদের ওইটাই নিয়ে, যেটা দামি ওটাই ভালো। পারপাস তো দুটো, এখন দুটো পারপাস, দুটো বলে কয়েকটা বলা যেতে পারে, কিন্তু অত নিখুঁত না হলেও চলবে। পারপাসগুলো হচ্ছে আমার কমিউনিকেশন করা একটা, অনেকে এখন ওই ডকুমেন্টেশন করে কিছু কিছু, আর ধরো তার সঙ্গে অ্যাড হয়েছে পড়াশোনা করা যায়, যাই এটা অন্য কথা। তা আমি যেটা বলছিলাম, কি যেন বলছি তোমাকে, চলচ্চিত্র। হ্যাঁ, চলচ্চিত্রটা আমি সেটা তো ছিলই, এবং কখনো কখনো ভাবতাম যে বাংলা হিসেবে। কিন্তু আমার তখন পাশাপাশি এটাই আসতো যে আমি পরিবেশ নিয়ে ডকুমেন্টারি করবো কিছু। আচ্ছা, সম্পূর্ণ ফুল লেন্থের একটা হ্যাঁ ইয়ে করবো, কাহিনী চিত্র করবো, এরকম ধরনের বোধহয় আমার কখনো এসে থাকলেও আসতে পারে, কিন্তু সেরকমভাবে জোরদার ছিল না। কারণ আমার তার জন্য তো একটা ব্যাকগ্রাউন্ড চাই, মানে আমি তো আমার সময়টা কোথায়, ওইরকম ভাবে ভাবই বাকি, আমার মাহলটাই বাকি, তাতে আমি তো এখানে তো সেই চর্চাই নেই। ঠিক ঠিক, মাঝে মাঝে যে সমস্ত দেখতাম ছোটখাটো লোকের প্রয়াস, ঠিকই আছে, ভালোই। তো ফুল লেন্থের এরকম একটা মানে প্রপার মেন কাস্টিং থেকে মেন স্ট্রিমের সিনেমা করা, এটা বোধহয় হয়নি এদিক থেকে। করোনার সময় হলো কি, আমি মানে
একটু তো আমি কিছু না করে থাকতে পারি না। একটা তখন চেষ্টা হতো যে কিছু ভাবনা চিন্তা নানা রকম চলতো। এবার সেই সময়টায় এই অভিজিৎ যে আমার অভিজিৎ মানুষ, শ্রীদাস, হ্যাঁ। অভিজিৎ শ্রীদাস, ও তার কিছুদিন আগে, অনেকদিন আগে থেকে বসুন্ধরা যাওয়া আসা টুকটাক করে ওই খবরের সূত্রে। ও তো আগে মিডিয়া লাইনে ছিল, তার আগে জকি ছিল। রাইট। তো ও আমাকে পরিচিত ছিল। ও আমাকে একটা স্টোরি আছে, হয়তো শোনাই, আপনি যদি ইন্টারেস্ট থাকেন। দেখো, আমার এরকম ধরনের কোনো আপাতত পরিকল্পনা নেই, তুমি এত আগ্রহ সহকারে বলছো, তুমি করো, যদি কোথাও থেকে যাও আমাকে বলো, আমি সহযোগিতা করবো। তো স্পন্সর তোমাকে আলাদা থাকতো। স্পন্সর মানে আমার তো এইবার টেকনিক্যাল টার্মটা ওই প্রডিউসার কীভাবে দেয় যা খুব ভালো জানতাম না। এবার ও আমাকে না, আপনি যদি করেন খুব ভালো হয় না, যে লেগে আছে যেরকম থাকে এরিয়ান যারা থাকে না, ও বেশ সেটা ভালোই হয়েছে। ও মাঝে মাঝে আমাকে নক করতো। তারপরে অনেকটা ইয়ে পরে আমাকে ওই সময় একবার পড়ে দেখুন, আপনার ভালো লাগলেই করবেন, তো আমি বললাম ঠিক আছে, চলে এসো। তো পড়লো, ও টানা পড়লো অনেকক্ষণ সময় ধরে। মাঝে এক দুটো চাটা এসছে খেয়েছি, কিন্তু এন্টার হতো দিন ব্যাপারটাকে সম্পূর্ণ শুনলাম আমি একইভাবে বসে চোখ বন্ধ করে শুনলাম গল্পটাকে এবং ভিজুয়ালাইজ করলাম। ও তার মানে দৃশ্যপটটা কেমনভাবে রচনা করা হবে সেটাও আমাকে বলছে মাঝে মাঝে। কোনো কোনো জায়গায় একটু আলাদা কথাও হচ্ছে যে এরকম হলে ভালো হয়। তারপরে আমি সম্পূর্ণ শোনার পরে, শেষ করার পরে আমি বললাম যে এগো করবে। তখন আমি ওই ভাবতে ভাবতে কিন্তু ভাবছি যে ওর মধ্যে একটা বার্তা ছিল, কিন্তু ওটা আমি যেটা নিয়ে করবো ভেবে রেখেছিলাম যে পরিবেশের বার্তা দিয়ে, লোকের কাছে এতখানি পপুলার হবে না, কিন্তু ডকুমেন্টারি হিসেবে ওটা তো শিক্ষামূলক হবে। রাইট। কিন্তু এটাতে আমি গেলাম, দেখলাম কি এই যে বার্তাটা আছে এর মধ্যে, সেটা খুব সমাজের পক্ষে খুব জরুরি। এবার তুমি দেখেছো সিনেমাটা? না, আমার দেখা। হ্যাঁ, এই বার্তাটা ছিল মানে এই যে বাবা মা একা হয়ে যায় একটু, মানে পরবর্তীকালে সিনিয়র হয়ে গেলে তাদের কাছে ছেলেমেয়েদের যে কতখানি আগ্রহ থাকে তারা ছেলেকে কাছে পাওয়ার, বিভিন্ন কাজে কর্মক্ষেত্রে আজকাল মানুষ ছড়িয়ে পড়ে। কিন্তু ধরো চিকনে যে ছুটিটা যাদের, তারা হয়তো বাড়িতে সেই যে সনাতন স্টাইলেই ওই নারী বুড়ি থেকে শুরু করে সবই বানাচ্ছে, তাদের প্রচণ্ড আবেগ মিশিয়ে, স্নেহ মিশিয়ে সমস্ত প্রস্তুতি পরে বলে, না আমাদের প্রোগ্রাম চেঞ্জ করেছে যে গোয়ায় যাবে বেড়াতে। মানে এরকম ধরনের অনেক ঘটনা ঘরে পড়ে যায়। বা আমাদের ছুটিটা একটু কাটল করতে হচ্ছে, আমরা দুদিনের জন্য যাবো, একদিনের জন্য যাবো। তো এই যে তাদের বর্ষিয়ান বাবা মায়ের যে একটা ওদের ওয়েট করা, এবং তারপরে একটা সময় আসে তারা গত হন, সেই সময় মানে ওই যে সময়টায় যারা ছেলেমেয়ে বড় হলো, পড়াশোনা শিখে এবার তারা চাকরি চলে গেলো, এইটার যে বিচ্ছেদটার সময় বোঝা যায় না যে এটাই শেষ বিচ্ছেদ হয়ে গেল। অনেক পরিবারেই দেখা যায় ওটাই তাই হয়ে যায়, একাধবার দেখা করতে আসলো, কারণ দোষের কথা না, কিন্তু আরেকটু যদি সচেতন হয় সময় মতন, তাহলে আরেকটু বেশি নজরটা দেওয়া যায়। একদম সেইটাই ওর মধ্যে বার্তাটা ছিল, এবং সেটা না দিতে পারলে পরবর্তীকালে তার নিজের জীবনে আফসোস করে। এবং যারা মানে মেন স্ট্রিমের মানুষ, এক প্রকার বলা যায় যে এই বার্তাটাই আপনাকে বেশি আকৃষ্ট করেছে। হ্যাঁ, এই বার্তাটা আমি এর থেকে মানে এক্সট্রাক্ট করলাম, মানে এই বার্তাটা এর মধ্যে আছে, যদি ওইটার উপর স্টেজ দিয়ে এগোতে হবে। মানে আমারও তো একটা মাথা কাজ করছিল, এবং বইটা সেখানে যত কাস্টিং ঠিক করছিল আমার চূড়ান্ত মানে মন মানছিল না, কারণ কেউ কেউ এর মধ্যে খুব ভালো ভালো আর্টিস্ট, নাম বলছি না, মানে অনেক উচ্চমার্গী, যিনি জানাকে নিয়েছে সেও উচ্চমার্গীয়, মানে অনেকের থেকে অনেক বেশি এগিয়ে, প্রচুর তার মানে মমতা শঙ্কর এবং দীপঙ্কর দিয়ে তার সঙ্গে যুক্ত ছিল, তার সঙ্গে স্বস্তিকা ছিল, কাস্টিং এমনিতেই খুব রিচ। কিন্তু সেই রিচের মধ্যে খুঁজতে গিয়ে যাদের যাদের নাম হচ্ছিল তারা আর একটু মানে যেহেতু বোম্বের সঙ্গে যুক্ত, আমি দেখছিলাম তারা এতখানি ভাঙতে পারবে না, রাইট, যতখানি নিজেকে ভাঙতে হবে। ধরো তুমি শর্মিলা হয়তো যারা হয়তো, এরা কিন্তু এখন আর এই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না, যেটা অসম্ভব ভালো হয়েছিল। একবারে যখন মমতা সঙ্গে নামটা উঠেছে না, এবার ডান, আর কোনো চিন্তা করতে হবে এটাই। এবং সত্যি এটা আমরা খুব সঠিক চয়ন করেছিলাম, কারণ ওটা এই সিনেমাটা তাকে কেন্দ্র করি, ঠিক সেই মা ক্যারেক্টারটাকে অসাধারণ করেছিলাম। এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটাও তো উনি এটা থেকেই পেয়েছেন, লাস্ট ইয়ারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এই সিনেমাটার জন্যই পেয়েছেন। এটা ছিল আমাদের যেটুকু একটু খিদা থাকে যে আপনাকে যখন পেয়েছি এই দেশের বিষয়গুলো জানবই। এবার আসি আমাদের আজকের মূল আলোচনায়, যেটা হলো পরিবেশ নিয়ে। পরিবেশ নিয়ে আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, এবং যে কথাটা আপনিও বললেন আপনার কথার মধ্যে, যে সবাই তো অ্যাক্টিভিস্ট হতে পারে না। তো আমাদের সাধারণ জীবনের মধ্যে দিয়েই আমরা আমাদের যে জীবনযাপন রয়েছে, সাধারণ জীবনযাপন, যারা আমাদের কর্মব্যস্ত জীবনের মধ্যে রয়েছি, এই জীবনের মধ্যে দিয়েই আমরা
আমাদের নিত্য অভ্যাসের মধ্যে এমন কি কি করতে পারি যেটা পরিবেশের জন্য উপকারী? মানে এটা মানে বোঝার জন্য প্রথমে ছোট্ট করে একটা জিনিস দরকার, মানে পরিবেশ বলতে আমরা কি বুঝি। হুম। পরিবেশ মানে আমাদের সামনে তো বায়ু, মাটি, জল হুম। মূল ইনগ্রেডিয়েন্ট। তার সঙ্গে আমাদের এই জীবকুল, প্রাণী এবং উদ্ভিদ নিয়ে। প্রাণী এবং উদ্ভিদকুল, হ্যাঁ। তার সঙ্গে ওই অণুজীবী, যারা আমাদের ভিজিবল না কিন্তু কিন্তু সর্বক্ষেত্রেই রয়েছে, আছে। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে আমাদের মূল জায়গা। আমাদের এমন কোনো মানে কৃতকর্মের ফলে এগুলো ডিস্টার্বড হয়, এগুলো ট্রেকড হয় বা এগুলো হ্যাম্পার্ড হয়, তার থেকে বিরত থাকাটাই হচ্ছে পরিবেশ বান্ধব জীবনশৈলী। আচ্ছা, এটা বেসিক জায়গা। আচ্ছা। কিন্তু কোথাও গিয়ে কি এটা এখন মনে হয় না যে আমাদের মানে আমরা এমনভাবে জড়িয়ে গেছি এই বিষয়গুলো থেকে, ফর এক্সাম্পল এসি। এখন শিলিগুড়িতে যে পরিমাণ গরম পড়ছে, এসি ছাড়া থাকাটা খুব দুঃসহ হয়ে উঠেছে। তো আপনি যেটা বললেন যে যেটা পরিবেশকে ক্ষতি করে সেই জিনিসগুলোকে আমরা সেগুলো থেকে বিরত থাকলে। এটা এটা দেখো, এটা বলতে গেলে না, আহ, এই যে পৃথিবী প্রকৃতি, হুম। এটা এত একটা অনুপুঙ্খ সিস্টেম, যাতে কোনো কালোবাতি খুব একটা দরকার ছিল না। হুম। প্রতিটি প্রাণী তার নিজের নিজের মতন করে বাঁচবে, তার ব্যবস্থা কিন্তু প্রকৃতি করে দিয়েছিল। আমাদের মানুষের গেম এটার হোক, কারণই হোক, আর যে কোনো কারণেই হোক, মানুষ এতখানি ইমপ্রুভ করে আসলো উপরের দিকে, অন্য কোনো প্রাণীর তো তা হলো না। সেখানেও মনে হয় যে প্রকৃতির হয়তো কোনো রকমের একটা পক্ষপাতিত্ব ছিল, বা একটা কোনো তারও একটা মানে কি বলবো, ওই ল্যাবরেটরিতে আমাদের দিয়ে টেস্ট করে নিচ্ছে কিভাবে মানুষকে মানে একটু কোনো একটা প্রাণীকে একটু গেমেটার বেশি দিয়ে উদ্ভাবনী শক্তিও দিয়ে দেওয়া হোক, কে কতদূর যায় দেখি। কারণ আমরা যে বলি না প্রকৃতি রক্ষা করার আন্দোলন, প্রকৃতি রক্ষা করবো আমরা কেউ না। আমাদের প্রকৃতি যদি আমরা ফিট না করতে পারি, প্রকৃতি আমাদের এলিমিনেট করে দেবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। মানে লড়াইটা নিজেদের রক্ষা করার, প্রকৃতিকে রক্ষা করার নয়। এবং সেই জন্য আমাদের কি করণীয়, প্রকৃতি বান্ধব জীবনশৈলীটাকে বুঝে নেওয়া, যে কোনটাতে আমি প্রকৃতির কোনো ক্ষতি না করে বা কম ক্ষতি করে। কারণ প্রকৃতির নিজস্ব একটা পরিষ্করণ পদ্ধতি আছে। সাধারণ সমস্যা বা সাধারণ কিছু ক্ষতি সে নিজেই তার পদ্ধতিকে আবার তোমার এখানে ছোট্ট একটা যদি আঘাত লাগে, একটু মেসেজ করে দিলে মিটে যায়। কিন্তু এই আঘাত যদি আরেকটু জোরে আরো বেশি জোরে হয়, তাহলে তুমি হয়তো পড়ে যাবে, তারপরে অজ্ঞান হয়ে যেতে পারো, বা তার থেকেও জোরে হলে তোমার প্রাণহানি হতে পারে, এই সমস্ত হতে পারে। সেরকম প্রকৃতির ক্ষেত্রে তাই। আমরা যদি সাধারণ আমাদের জীবনে, ধরুন আগুন জ্বালাতে জানতো না মানুষ, আগুন জ্বালালো, কিছুটা কার্বন বেরোলো। কারণ কার্বন কি হয়, কার্বন তো এই গাছের ডাল বাজায়, এগুলো ওর মধ্যে তো অ্যারেস্ট হয়ে থাকে, কারণ গাছ তো নেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সেই অ্যারেস্টেডটা রিলিজ হয়ে যায়, দ্যাট ইজ কার্বন নিঃসরণ। কয়লার ক্ষেত্রেও তাই, পেট্রোলিয়ামের ক্ষেত্রেও তাই, ওগুলো জ্বালাই দেখি কিন্তু এটা নিঃসরণ হয়। তাহলে ছোটোখাটো জিনিস ওই যে আগুন জ্বালিয়ে ঝলসে খাচ্ছে, এটাতে পৃথিবী এই সাধারণ আচক করে কিছু হবে না, কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় যে এমনভাবে আমরা খুব অ্যাগ্রেসিভলি এগুলো করে যাচ্ছি এবং আমাদের জীবনশৈলী প্রতিনিয়ত সেদিকে ধাবিত হচ্ছে, যার ফলে এই জিনিসগুলো আরও বাড়ছে। কীভাবে বাড়ছে? ধরো আমরা 100-150 বছর আগেও তো কোনো শিল্পদ্রব্য সেভাবে ব্যবহার করা মানুষের তেমনভাবে ছিল না। কাপড় তখন আবিষ্কার হয়ে গেছে, তার রিসেন্টলি, তার অল্প আগে অন্যভাবে মানুষের কাপড়, যেগুলো মেশিনারিজ প্রোডাক্ট নয়। এরকমভাবে আস্তে আস্তে শিল্পদ্রব্যের কী হলো, যে মানে ধরো ইউরোপের রেনেসাঁস বা তার আগে শিল্প বিপ্লব, যেটা মোটামুটি তো একই সময়টা। শিল্প বিপ্লবের সময়টা যদি 1780 বা 70-80 থেকে ধরা যায়, তাহলে 1850-60 থেকে এটা মূল শিল্প বিপ্লবের সময়টা বলা হয়। তারপরে তো শিল্প আগ্রাসনের সময়টা চলছিল, শুরু হয়ে গেল, এখনো চলছে। হ্যাঁ, এটা কি হলো, আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে, কারণ যখনই তারপরে গ্লোবালাইজেশনটা, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেল। সব কিছু তো সারা পৃথিবী, গ্লোবালাইজেশন আগের থেকে সারা পৃথিবীময় ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্যবসা করে বেড়াতো। কারণ যখন মানে ওই রেনেসাঁসে বলো বা শিল্প বিপ্লবের বলো, ওই সময় রেনেসাঁস তো মেধা চর্চার দিক থেকে আমরা রেনেসাঁসে ফোকাস করি মূলত। কিন্তু এর সঙ্গে শিল্প বিপ্লবটা, শিল্পের যে আবিষ্কার, উদ্ভাবন, নিত্য নূতন, তখন আর জোয়ার আসলো, এবং এই যে মেশিনারিজ প্রোডাকশন, সেটা কিন্তু মানুষকে অভ্যাসটা ধীরে ধীরে খুব দ্রুতভাবে পাল্টে দিল। ধরো ওরা ওখানে তৈরি করলো, এবার প্রচুর জিনিস তৈরি হচ্ছে, কাঁচামালের দরকার থাকলে, ছোটো ছোটো সব দেশ কাঁচামালের দরকার থাকলে পরে তৃতীয় বিশ্বের দিকে হাত বাড়াচ্ছে, সেখান থেকে কাঁচামাল নিয়েছে, তো পরবর্তীকালে আবার সেটাকে ফিনিশ করে সেখানে নিয়ে গিয়ে বিক্রি করতে হচ্ছে। পরবর্তীকালে দেখলো না, ফ্যাক্টরিটা যদি মেশিনারিজটা উঠে নিয়ে গিয়ে সেসব দেশে চলে যাওয়া যায়, তাহলে পরে সেখানে বসে প্রোডাকশনটা হবে, প্রোডাকশনটা হলে ওরা আমার মার্কেটিংয়ের সুবিধা হবে। সেহেতু হয়েছে এই যে কলোনিয়াল কান্ট্রিজগুলো, যেগুলোতে মুষ্টিমেয় 8-10টা দেশ
যেমন ব্রিটেন বা ফ্রান্স বা পর্তুগিজ বা মানে ডাচ, এরাই তো সব সারা বিশ্বময় করেছে, এখনো কোনো কোনো জায়গায় করেনি। তা তাদের এই যে ছড়িয়ে পড়া আর মানুষের ব্যবহার মানে জীবনশৈলীটাকে পাল্টে দেওয়া ধীরে ধীরে, এটা তখন মানুষ খুব এনজয় করেছে। কিন্তু এর বিপদটা মানুষ বুঝতে পারেনি, না বোঝারই কথা। যারা উদ্ভাবন করছে, যারা পৃথিবীতে মেতে উঠেছে এই বাণিজ্য খেলায়, তারাও জানতো না। জানলে হয়তো, কারণ কি তুমি যে কোনো জিনিস তুমি করতে গেলে তোমার কি মনে হয় যে এর একটা কিছু নিতে গেলে নতুন এর কস্টিংটা কি, আমার ইউটিলিটিটা কি, এবং এই কস্টিংটা পোষাবে তো আমার, এরকম এই ভাবার স্কোপ থাকলো না। মানুষের কাছে নতুন খেলনা মানে যা কিছু এত ধীরে ধীরে সে আনন্দপ্রদ জিনিসের দিকে ঝুঁকতে শুরু করলো, এবং কমফোর্ট, এবং তার পাশাপাশি সামাজিক প্রতিপত্তি, যত বেশি রিচ জিনিসপত্র ব্যবহার করতে পারবে তার একটা ওই মনে আনা বা একটা বড় কিছু একটা ঘোরানা, এই সমস্ত একটা সাইকোলজিক্যাল দিক থেকে হলো, এবং এটা পরবর্তীকালে মার্কেটিং শৈলীটা এই লোক আরও এনকারেজ করলো। ধরো বহু জিনিস কিন্তু মানে যেভাবে ইমপ্রুভ করা হয়েছে না, সেগুলো কিন্তু খুব বেশি যে মানুষের জরুরি ছিল তাও না। ঠিক। তো মানুষদের তো জরুরি কেন, তার আগে শত শত হাজার হাজার বছর মানুষ, তাহলে আমি যদি বাকিটা ছেড়েও দিলাম, আমি হোমো সাপিয়েন্সের যুগে যাচ্ছি না, তার ওই পরবর্তীকালে যাচ্ছি না, আমি ধরলাম সভ্যতার উন্মেষকারক, অর্থাৎ 5000 থেকে 7000 8000 বছর, এই তো তুমি আমাদের বৈদিক থেকে শুরু করে চৈনিক থেকে শুরু করে, বা তুমি ওই ইউফ্রেটিস টাইগ্রিসের পাশে যেটা, বা মায়া সভ্যতা, বা ওদিকে তোমার রোমান সভ্যতা, যেটাই তুমি বলো, এগুলো সবই তো ওই সময়টা, এই খুব বেশি পুরোনো থেকে। তার আগে মানুষ স্থিতি হতে শিখেছিল, এক জায়গায় থাকলে পরে তাকে চাষ করার জন্য কোদালের মাথা ডেকেছিল। এগুলো তো ধীরে 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 প্রচুর সময় ধরে এই ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্টটা হয়েছে। আজকের মতন রকেট গতিতে না, আজকে সবাই আমরা গোটা মানে দুনিয়া বসে আছি রকেটের মধ্যে। আমি জানি না কালকে কি নতুন আবিষ্কার আমার সামনে আসছে, ঠিক। আর এই আবিষ্কারটা যে মেতে ওঠে না, এটা একটা খুব মানে ব্যাকডেটেড কথা মনে হবে, কিন্তু আমি বিশ্বাস থেকেই বলি। সেটা হচ্ছে কি, মানুষের না এই যে গবেষণা এবং উদ্ভাবনী ব্যাপারটা, অজানাকে অজানাকে জানার জন্য বিজ্ঞান চর্চিত হোক অনেক বেশি করে, আর নতুন করে ডিভাইস তৈরি করার দরকার। আমাদের কাছে যতটা প্রয়োজন সেটা অলরেডি আছে। ডিভাইসের আর গবেষণা করে একটু ভালো ডিভাইস, একটু ভালো ডিভাইস, এটাতে এত জটিল হয়ে যাচ্ছে জীবন, এবং আমাদের মানসিক জায়গাতেও এতখানি চাপ পড়ছে। তারপর পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও তো কুল কেনারা পাচ্ছে না, কোনটাকে ধরে কোনটাকে ছাড়বে। আজকে এটাকে শেখাতে শেখাতে এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তোমাকে যদি 386 দিয়ে কেউ কম্পিউটার শুরু করে থাকে, তারপরে চটপট ওই মানে একটার পর একটা করতে করতে আজকের জায়গাটা কোথায় এসে দাঁড়িয়েছে। ঠিক তাই, আমরা যখন কম্পিউটার নিয়ে পড়াশোনা শুরু করেছি সেই সময় আর আজকের সময়ের কম্পিউটারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবার এই যে সিলেবাস চেঞ্জ হতে, প্রতি বছর তো বই সিলেবাস মানে পাল্লা দিতে পারছে না। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশেষ বিশেষ কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশটা এত ডামাডোলের যে যারা পলিসি মেকার, যারা চিন্তা করবে সমস্ত, তারা বিশেষ করে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে বাধ্য হয়। মানে গদি দখল এবং গদি রক্ষা এবং গদি পাওয়ার জন্য এই যে লড়াইটা, এই লড়াইটা এমন পর্যায়ে চলে যায় দুর্ভাগ্যক্রমে কোনো কোনো জায়গায় বেশি, তাতে অন্য কিছু আর হয়। তুমি দেখবে নিউজ পেপার, একটা শিক্ষিত ভদ্রলোকেরা নিউজ পেপারটা পড়ায়, দেখবে তুমি খবরটা কি থাকে, রিসেন্টলি তবু মাঝে মাঝে পরিবেশ সংক্রান্ত রিসেন্টলি, আর এই সংকটটা শুরু হয়েছে তাও সেটা খুবই কম পরিমাণে, যতটা পরিমাণে রাজনৈতিক খবর। মানে 1986-এ আমাদের ওজোন লেয়ারে যে ছিদ্র হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে ওজোন লেয়ার, ঠিক। তার কারণটা কি সেটা চর্চায় এসেছিল, চর্চায় এসে গেছে। 72-তে মানে আমাদের ওই ইয়েতে ওই স্টকহোম তে যে মানে মিটিং হয়েছিল নানা রকম বৈশ্বিক বিষয় নিয়ে, তখন এইটাকে একটা ডেনমার্কের যে চিঠিটা ছিল তার উপর ভিত্তি করি না এটা বাঁচানোর ব্যাপারটা ম্যাসিভভাবে সামনে আসলো। আচ্ছা, তখন তারপরে আরও কিছু এরা সমস্ত দেশ এক জায়গায় হয়ে 74 সাল থেকে এই আজকের পরিবেশ দিবসটা ওরা পালন করা শুরু করলো 5 জুন। এইটা নেওয়ার পরে মানে এই পরিবেশ দিবসটা কেন বিভিন্ন সময় প্রথমবার ওরা দিল, থিমটা দিল হচ্ছে ওয়ান আর্থ। আচ্ছা, বুঝে না যে একটাই বিশ্ব, তো আমরা একটাই পরিবার, আমরা সবাই একটা মানে ইন্টারেস্টের সঙ্গে জড়িত, কমন ইন্টারেস্ট, এই গ্লোবাল মানে ইয়েটাকে এনভায়রনমেন্টটাকে ঠিক রাখতে হবে। গ্রেট আইডিয়া, মানে কিন্তু সেটা ছড়াবে কোথায়? আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশ, ভারতবর্ষই বলো আর চায়না, এই দুটো মিলে সারা পৃথিবীর 40% লোক প্রায় বাস করে, আর সাউথ ইস্ট এশিয়ার এই কটা কান্ট্রি ধরলে পারে অর্ধেকের বেশি বাস করে এইটুকু জায়গাতে। ঠিক, এখানে কোথায় সেটা প্রসারিত হবে? মানে চিন্তা চেতনা, পড়াশোনা, মানে শিক্ষার মধ্যে দিয়ে ব্যাপ্তি ঘটানো, এগুলো কোথায় চর্চা ছিল? খুব রিসেন্টলি একটা জোর মানে জার্ক এসছে ভারতবর্ষে, হ্যাঁ, তার আগে তো
ধরো এই শিক্ষা দীক্ষাতে এখন একটা সমস্যা কি জানো তো, উচ্চ মেধাবী মানুষরা, ধরো যে ছোটবেলাতে খুব ভালো মেধাবী হচ্ছে, সত্যি সত্যি কারো কারো মেধাতে মানে এক্সেপশনাল থাকে, যেরকম ধরো রবীন্দ্রনাথের কথাই বলো, শারীরিক বলো। কিন্তু এখন কি হলো, মেধা যতই ভালো প্রকট হয়ে দেখা দিলে যে সে হেলায় ফার্স্ট হচ্ছে, অন্যকে পিছিয়ে ফেলে দিচ্ছে না, এতটাই তো না, তখনই তাকে বলবি তুমি তো এত মেধাবী, তুমি তবে এই কম্পিউটার সায়েন্স পড়ো, বা তুমি এই 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 টেকনোলজিটা পড়ো, অমুকটা পড়ো। তাকে কিন্তু ট্র্যাক করে দেওয়া হচ্ছে, চ্যানেল দিতে দেওয়া হচ্ছে। ঠিক। এই যে ট্র্যাক হয়ে যাচ্ছে মেধাটা, এই মেধার পূর্ণ বিকাশটা কিন্তু হলো না। আর বিবেকানন্দ তৈরি হবে না, রবীন্দ্রনাথ তৈরি হবে না, মেধা সুন্দর পিচাই তৈরি হয়ে যাবে, কিন্তু আর এই মেধাত্ব পূর্ণ বিকাশের ওপেন খোলা আকাশ পেল না, সেটা ট্র্যাকে ঢুকে গেল। তো এইটা, এই ব্যবস্থাটা কিন্তু অনেক ভাবার আছে। এতটা শিক্ষার এইভাবে সবকিছু, তো তোমার বাবর কত সালে পানিপথের যুদ্ধ তোমার কোন কাজে লাগবে সারা জীবন ধরে? কম্পালসারি ছিল, শিখতে হবে, ভুল লিখলেই নাম্বার কাটা। তাহলে পরে এই যে বিষয়গুলো আমাদের মধ্যে চলে আসছে না, এগুলো না আমি সেজন্য বলি যে ভীষণভাবে জরুরি আমূল পরিবর্তন ঘটানো সিলেবাসের, বিশেষ করে যেটা ডেটা বেসড। ধরো এখন তো আমাদের দুটো মস্তিষ্ক, একটা মাথায় থাকে, একটা পকেটে থাকে। তুমি যেটা তোমার লাগবে নাই সাধারণত ধরে নাও, বাই চান্স লাগতে পারে, পকেট থেকে বের করে একটু ফুটিয়ে গুগল দেখে নিলেই হলো, তাহলে তো আর সমস্যা নেই। তাহলে এখনো কি সেই সিলেবাসে আমরা পড়বো যেটা আমরা পকেটে নিয়ে ঘুরছি সবসময়? একদমই না। তাহলে পরে এই যে চর্চাটা চেঞ্জ করাটা, হয়তো কিছু কিছু করে চেঞ্জ করবেও, কিন্তু অনেক ধীরেই হচ্ছে, কারণ হচ্ছে এখনো পরিবেশ বিদ্যাটা পার্শ্ব বিষয়, সাইড সাবজেক্ট। এটা মানে হয়তো সাবজেক্ট না, হঠাৎ হয়তো একটা লেকচার হলো, হ্যাঁ, হঠাৎ হয়তো একটা ইভেন্ট হলো, পরীক্ষাও একটা হয়, হ্যাঁ, পাস করলেও পাস, ফেল করলেও পাস। আর আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, মানে ওটাকে স্কোরিং সাবজেক্ট হিসেবে দেখা হয় যে ওটাতে তুমি নম্বর পেয়ে যাবে। হ্যাঁ, আমরা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়েও দেখেছি, ছাত্রদের এটা, শিক্ষকদের কাউকে দোষ দিচ্ছে না, কিন্তু দেখেছি এটাই মানে একটা চালু কথা, যে পরীক্ষার আগ দিয়ে ওই ধরনের সাবজেক্টের জন্য 10-15টা কোশ্চেন হাওয়ায় ভাসতে থাকে, সেগুলো মোটামুটি নামিয়ে নিয়ে একটু দেখে সেদিনকের মতন গিয়ে পরের দিন উগড়ে দিয়ে আসতে বললে তারপরে ভুলে গেলেও চলবে। কিন্তু আমাদের লাইফস্টাইলে এভাবে তো লাইফস্টাইলে আসতে পারে না একটা বিষয়। আসে না তো, যদি তুমি মানে বোধের মধ্যে যদি ওটা সম্পৃক্ত না হয়, তাহলে পরে আসবে কি করে? সাধারণ কিছু অভ্যাসের কথা যদি বলি আপনার দিক থেকে, সাধারণ কিছু অভ্যাস আমাদেরকে এমন কিছু বলুন যেগুলো চেঞ্জ করলে আমরা পরিবেশের জন্য 1% হলেও কন্ট্রিবিউট করতে পারবো। দেখো, প্রথম কথা হচ্ছে, লোকে কি বলে, এই যে গাছ লাগান, গাছ বাজান, সবুজায়ন করুন, এটা অবশ্যই একটা কাজ। যদি তুমি খানিকটা সবুজায়ন করতে পারো নিজের উদ্যোগে, তাহলে সেটা একটা বড় কন্ট্রিবিউশন হলো। কারণ সবুজটা, আমি অক্সিজেন তো প্রডিউস করার থেকে বড় গুরুত্ব দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করছে, কারণ কার্বন ডাই অক্সাইড এখন থ্রেট আমাদের কাছে। ঠিক। দ্বিতীয়ত, ধরো একটা খুব আপাত নিরীহ একটা প্রবলেম, যেটা আমরা সহজে আমল দিই না, যে প্লাস্টিক। প্লাস্টিকের বিশেষ করে সিঙ্গেল ইউজ যে ক্যারি ব্যাগ, এটা নিয়ে মাঝে মাঝে দেখবে অ্যাক্টিভিস্টরা নামে বাজারে যে এরকম এটা ব্যবহার করা চলবে না, আবার দুদিন হয়, ছবি টবি হয়, বা আবার বন্ধ, কিছুদিন বন্ধ থাকে, আবার যেমন কাটতে সেই অর্থে বন্ধ হয় না, একটু স্ট্রিটের ভাব হয়। তবে এইটার যে কত বড় গুরুত্ব, এটা কখনো কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড হতে পারলে কিন্তু মানুষ ভয় পেত, প্রত্যেকের আলাদা করে জানা। আমরা রচনা শিখি একটা প্লাস্টিকের ব্যবহার, তারপরে ভুলে যাই। ব্যবহারের মধ্যে সুখ্যাতি বেশি করা হয়, মানে কুখ্যাতি করা হয় না। তাহলে এইটাতে, মানে এই ধরো প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এই মুহূর্তে পৃথিবীতে 850 কোটি অ্যারাউন্ড লোক, অ্যাভারেজে প্রত্যেকে একটা দুটো ব্যবহার করে, প্রত্যন্ত এলাকা পর্যন্ত। এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, লাস্ট ইয়ারে সমুদ্রে শুধু 350 মিলিয়ন টন প্লাস্টিক ঢুকেছে। এবং এই যে চক্র, মানে এই যে ব্যবহার করছি না আমরা, থ্রো আউট করছি, তো জিনিসটা এত কম দাম, এত ভালো ইউজ, এবং তার ইউটিলিটিও খুব সুন্দর, ইজিলি অ্যাভেলেবল, অতএব মানুষ এটাকে ব্যবহার তো করবে। কিন্তু এর যদি ব্যাপারটা জানতো, মানুষ তো চট করে জল পিপাসা পেলেই নানা জল খাচ্ছে না, হাতে যদি জল না থাকে তখন চুপ হয়ে থাকে না, সে পিপাসা নিয়ে জলের পানীয় জলের কাছে পৌঁছায়, তারপরে খায়। তাহলে জানতে হবে যে কোনটা আমাকে টক্সিক বা কতখানি আমার ডিস্ট্রয় হবে। ঠিক ঠিক। তাহলে ওই প্লাস্টিকটা, ধরো এগুলো আলটিমেট গন্তব্য কিন্তু সব সমুদ্র, যত আমরা ইউজ করছি না, কিছুদিনের জন্য এখানে পাথর চাপা, ওখানে মাটি চাপা পড়ে থাকছে, বড় নালাতে নদী, নদী থেকে সমুদ্র, এরকম আলটিমেট গন্তব্য। কেউ কোনো প্লাস্টিক একই সঙ্গে একই দিন ইউজ হয়ে গেল, কোনোটা 5 বছরে পৌঁছাবে, কোনোটা হয়তো 1 বছরে পৌঁছেছে, কোনোটা 10 বছরে পৌঁছচ্ছে, ওখানে পৌঁছাচ্ছে। অল্প কিছু রিসাইক্লিং হয়, কারণ এটা তো কম দাম না, যে যারা কুড়োনি তারাও ওটা নিয়ে আগ্রহী হয়, যে ওটা দিয়ে এক জায়গায় করে তারপর সেটা ফেরত দিলে। এটা প্রথমতই এটা কেন যে ব্যান হচ্ছে না আমি সেটা বুঝতে পারি না, আমি আসবো।
এবার কি হচ্ছে, এই যে এটা সমুদ্রে পৌঁছচ্ছে, এই সমুদ্রে পৌঁছানোর কুফলটা কি? সমুদ্রে ধরো আমরা এই যে অক্সিজেন করে বলি না, আমাদের অর্ধেকের অনেক বেশি অক্সিজেন বায়ুমণ্ডলে আসে, তার সোর্স হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটন মূলত জলের থেকে আসে। একদম। জল মানে সমুদ্রে তো মানে পৃথিবীর 3 ভাগ সমুদ্র আর 1 ভাগ স্থল। তাহলে এর মধ্যে প্রচুর ওটা লেয়ারটাই কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন আর জিওপ্ল্যাঙ্কটন। জিওপ্ল্যাঙ্কটন সমুদ্রের পানি খাওয়ার, আর ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে যে গ্যাস অক্সিজেনটা প্রডিউস হচ্ছে সেটা বায়ুমণ্ডলে অক্সিজেনের ব্যালেন্স থেকে রাখছে। এই যে জায়গাটা উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে এই প্লাস্টিক থেকে এই যে সূর্য কিরণ, সমুদ্রের ঢেউ এবং তার সোডিয়াম, এগুলোর মিশ্রণ একটা রাসায়নিক একটা বিক্রিয়া হয়ে এইটা ভাঙতে থাকে। আচ্ছা, ভাঙতে মানে কি, মলিকুলগুলো আলাদা করে ডিসচার্জ হতে থাকে। এবং এর কণাগুলো মানে বিভিন্নভাবে ফাইটোপ্ল্যাঙ্কটনের কে ক্ষতি করে। এর সঙ্গে একটা ইয়ে হয়, কেমিক্যাল ডিসচার্জ হয়, তার নাম হচ্ছে বেসফেনল। এই বেসফেনলটা এবং এই যে অণুগুলো, এগুলো সমস্ত মাইক্রো মানে ওই প্ল্যাঙ্কটন খাদ্য হিসেবে গ্রহণ করে নেয়, তার সিস্টেম গ্রহণ করে নেয়। প্রকৃতিও তো ধোকা খেয়ে যাচ্ছে, বুঝতে পারছে না যে এটা অন্য কিছু এরকম আসতে পারে। তার তো ব্যবস্থা করা আছে, জলের মধ্যে সেই ইনগ্রিডিয়েন্ট দিয়ে আছে যাতে ফাইটোপ্ল্যাঙ্কটন বাঁচবে, ঠিক। কিন্তু এটা ঢুকে যাচ্ছে, ওটা সিস্টেমে ঢুকে যাচ্ছে এবং এটা ওর জীবনচক্রকে নষ্ট করছে। এই ফাইটোপ্ল্যাঙ্কটন যদি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল সব ফাইটোপ্ল্যাঙ্কটন ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে পরে দুটো জিনিস, একটা হচ্ছে এই যে জীবকুলটাই তো নষ্ট হয়ে যাবে। জিওপ্ল্যাঙ্কটন, সেটাও তারাও ওর সঙ্গে ওর মিষ্টি খাদ্য করার সঙ্গে তারাও ডিস্ট্রয় হচ্ছে, প্লাস ওদের উপর ডিপেন্ডেন্ট যে সমস্ত এন্টার খাদ্য চক্রটাকে। ইভেন এখন তো আমাদের মানুষের ক্ষেত্রে মায়ের দুধের মধ্যেও পাওয়া যাচ্ছে বলছে প্লাস্টিক, এবং এটা ক্যান্সার থেকে শুরু করে ফুসফুসের অন্যান্য রোগ থেকে শুরু করে চর্ম সমস্ত কিছুর জন্য দায়ী। দ্যাটু তার থেকেও বড় দায়ী এই যে বায়ুমণ্ডলের যে মানে অসন্তুলনটা তৈরি হবে, ইমব্যালেন্সমেন্ট, সেটা কিন্তু আসলে কি এই যে সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের হাওয়াই কিন্তু আমাদের জলবায়ুকে নির্ধারণ করে। এই যে এরা পৌঁছচ্ছে না এখন, এই প্লাস্টিকগুলো আবার প্যাঁচও তৈরি করে ভীষণভাবে। সমুদ্রের যে আবর্ত তৈরি হয় মাঝে মাঝে ঢেউয়ের মধ্যে, সেই আবর্তে এই প্লাস্টিক পড়ে গিয়ে তার থেকে প্যাচ তৈরি হয়, মানে ক্লাস্টার্ড হয়ে যায় এই জায়গায়, প্যাচ মাইলের পর মাইল এরকম প্যাচও তৈরি হয়ে যাচ্ছে, মানে সেটা ক্রমশ বিস্ফোরণ ছড়িয়ে যাচ্ছে এত রকমভাবে। মানে আমাদের এই যে খোদার উপর খুদগারি করতে গিয়ে আমরা যা যা করেছি এখনো বুঝে নেওয়া উচিত যে তাই ডিস্ট্রাকটিভ। আর যা কিছু আমরা ডেভেলপমেন্ট বলছি, এই যে কংক্রিটাইজেশন বা এগুলোকে আমরা আপাত দৃষ্টিতে এগুলো দেখলে পরে শিল্পায়ন, না শিল্পায়ন হলো কি হলো না, তারপরে গভর্নমেন্ট সফল কিনা তার নির্ধারিত হয়। কত বড় অশিক্ষা! মানুষকে বরঞ্চ মানে লিভিং স্টাইলটা সহজ করা, সরল করার কথা বলা উচিত ছিল। প্রকৃতি আমাদের যা দিয়েছে তাই দিয়ে আমরা অনেক ভাবে বাঁচতে পারতাম। মানে এখন যদি কোনো সরকার এসে বলে প্রচারে, মানে তার প্রচারে এসে যে আমি জীবনশৈলীটাকে সহজ সরল করে দেবো, সে আসতেই পারবে না সরকারে। আমাদের মতন দেশে, এই অভাবের দেশে, অশিক্ষার দেশে মুশকিল কি, কোনো ভালো কাজ বা কোনো কিছু তুমি করতে পারবে না, সঙ্গে সঙ্গে সামনে কর্মসংস্থান ফানুসটা ফুলিয়ে ওটাকে আড়াল করে দেওয়া হবে। এটা ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে পড়ে, এটা ডোন্টস, এটা তুমি করো না, এটা করো, এই কারণে তো ওটা দেখলে চলবে না। এই চলবে না বলার সাপোর্টার অনেক আছে, এবং অনেক ক্ষেত্রে আইনও তারা সাপোর্ট দিচ্ছে। আইনও তো মানুষেরই তৈরি করা। যদি আইন তৈরি না হতো তাহলে পরে ধরো আইন তৈরি হওয়ার আগে কি হতো, মানুষ যখন অনুশাসিত হতো, সমাজ ব্যবস্থা চালু হয়ে যাওয়ার পরে তো মানুষ একটা অনুশাসনের মধ্যে থাকতো, সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসন। মানে ধর্মই একটা গন্ডি কেটে দিয়েছিল যে এটা করা যাবে, এটা করা যাবে না, ওটা অ্যানাদার কাইন্ড অফ কনস্টিটিউশন। তো ওইটাকে ওইভাবে শিক্ষিত মানুষ ভাবলো আমাদের তো একটা অনুশাসনের ব্যারিয়ার তৈরি করে দেওয়া হয়েছে। ব্যারিয়ার বলতে মানে অনুশাসনের একটা পদ্ধতি, তো সেখানে এটাই গুরুত্ব পেয়ে গেল। এবার অনেক মুক্ত মনস্ক মানুষই আর ধর্ম নিয়ে ততখানি এরকম দেবদেবী পুজো টুজো নিয়ে একদল আছে, অতটা বেশি এবার। কিন্তু আলটিমেটলি সেটাও যে কতখানি ঠিক, ওইটা আলাদা কথা। কিন্তু আলটিমেট ঈশ্বর বা ভগবানের যদি কনসেপ্ট থেকে আমার বিচারে সেটা যে ব্যবস্থা মানে সিস্টেম, এই যে গোটা ব্রহ্মাণ্ডের যে সিস্টেম, তার ক্ষুদ্র গ্রহ হচ্ছে পৃথিবী। এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীতে ছোট্ট গ্রহ, তার মধ্যে প্রাণের সঞ্চার করে একটা এক্সপেরিমেন্ট করতে পারে, হয়তো ল্যাবরেটরি এটা। আর কাল তো আমাদের কাছে ক্ষণস্থায়ী জীবন দেখে আমাদের কাছে কালটা মনে হয় অনেক কাল। ঠিক, মানে ধরো 10, 20, 50 যখন তুমি বয়স হয়ে যাবে তখন দেখবে যে সবটাই ক্ষণস্থায়ী। হ্যাঁ, এই তো সেদিন ছোট ছিলাম, এই তো মাঝারি হলাম, এই বড় হয়ে গেলাম, এরকমই হয়।
অতএব এগুলো সবই আমরা আমার কখনো কখনো মনে হয় যে এটা বোধহয় একটা প্রকৃতি এক্সপেরিমেন্ট করেই দেখছে। মেধাটা যেরকম ওইভাবে উদ্ভাবন করার জন্য দিয়েছিল, মেধাটা আবার এটার জন্য দিয়েছে যে আমরা এটা বুঝতে পারছি কিছু মানুষ, তাহলে কোনটার গুরুত্ব বেশি? ঠিক, কিছু মানুষের মধ্যে সেই বোধটা তো তৈরি হচ্ছে। কিন্তু তুমি যদি পুরনো মানে আমাদের সনাতনী ধর্মের বা তার পরবর্তীকালে যে সমস্ত উপনিষদ থেকে শুরু করে আমাদের যে প্রাচীন বইকলা, তাতে প্রকৃতি বন্ধকতা, প্রকৃতিকেই পূজন, প্রকৃতিকেই ঈশ্বর জ্ঞান করার প্রচুর নিদান দেওয়া আছে। মানে এক কথায় আপনি বলতে চাইছেন যে আমরা যদি সেই সহজ সরল জীবনে ফিরে যাই, তাহলে প্রকৃতিকে রক্ষা করা উন্নত জীবন হবে। মানে মেধা চর্চার দিক থেকে উন্নত হোক। সহজ সরল মানে কি, আমি অনেকগুলো কাজ করি যেগুলো না করলে আমার খুব বেশি যায় আসে না, যেগুলোর থেকে আমি অনেক বেশি পলিউটেড করছি আমার দুনিয়া থেকে। ধরো এই যে তোমার সমস্ত পয়ঃ প্রণালীর জল, এটাও কিন্তু আলটিমেটলি সমুদ্রে যাচ্ছে। ঠিক, এটা একটা বিরাট ভাবে ওখানটায় সব তো মিথেন। এই মিথেনগুলো তো ওখানে যাওয়ার কথা ছিল না, যেটা যেখানে সেখানে সে মাটির সঙ্গে মিশবে। মানুষের দেহটাও মাটির সঙ্গে মিশবে, যে কোনো প্রাণীর তাই। প্রাণের সঞ্চার হয় কীভাবে? একটা মানে প্রাণী দুটো করলো, একটা উদ্ভিদ করলো, একটা চলমান প্রাণী করলো। এই চলমান প্রাণীকে জলশক্তি দেওয়া হলো, উদ্ভিদকে এক জায়গায় স্থানও করা হলো, একই জায়গায় থাকবে। অর্থাৎ সে তার প্রোডাকশন দিয়ে, তার হাওয়া দিয়ে, তার বাতাস দিয়ে এই মানুষগুলোর যে অ্যানাটমি, সেই অ্যানাটমিতে অক্সিজেনটা এমনভাবে ইউজফুল করে দিল, ওই অক্সিজেনটাই হচ্ছে কোষের খাবার। রক্তের সংবহনটা এমন সিস্টেম করা হলো, সেই রক্ত সংবাহিত হয়ে কোষে কোষে খাদ্য পৌঁছালে ফাইনেস্ট ইঞ্জিনিয়ারিং বলতে এত পারবেন। ফাইনেস্ট, একে লঙ্ঘন করার কোনো বিজ্ঞানের শক্তি নেই একদম। কারণ স্রষ্টাকে ডিকোডিফাই করে ফেলবে সম্পূর্ণ এমন কোনো সৃষ্টি এখন অব্দি আবিষ্কার এটা হতে পারে না, এখন অব্দি আবিষ্কার হয়নি। সেই জন্য আমার মনে হয় যে মানুষকে মানে তার মানে কি কাঙালের জীবনযাপন করতে পারে খুব দুঃখ দুর্দশা থাকতে ওরকম সহজ জীবনের কথা বলছি না, একটা বোধযুক্ত সিম্পল লাইফ, একটা মানে উন্নত মানের সুন্দর। ধরো তোমার দেখবে এই সন্ন্যাসী দেখবে জীবন স্টাইলটাকে খেয়াল করবে, ওরা একটা খাট, তার মধ্যে একটা 17 ইঞ্চি পড়া থাকে, হয়তো রোল, কিছু ক্ষেত্রে খাটটাও থাকে না, মাটিতে। তা মেধার সঙ্গে তার সঙ্গে গল্প করতে দিও, কত মানে সুন্দর তাদের জীবন বোধ। একদম একদম একদম। এবার এই যে মানুষগুলো সিম্পল লাইফে ওইরকম জীবন মধ্যে ওইরকম ভাবে, আর তাদের তো ডিমান্ডই কম। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে শিশুমন থেকে ধরো এই পড়াশোনা যেটা শুরু হচ্ছে, যেমন ভালো করে পড়াশোনা করো, নাহলে পরে বড় হয়ে দাঁড়াতে পারবে না, ভালো তুমি জায়গায় চান্স পাবে না। ভালো এই চান্স আর করে গোটা জীবনটা যেন চান্স। ছোটবেলার একটা লাইন বলি কবিতার, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে, এটা ছোট থেকেই মাথায় ঢুকিয়ে দাও, গাড়ি ঘোড়া চড়তে হবে। আচ্ছা, খুব আবশ্যক, মানে ওটাই একদম একদম একদম। তাহলে এই যে তাকে এইভাবে করে টোরে তো অলরাউন্ডার বানানোর চেষ্টাও কেউ কেউ করে, কেউ ক্লান্ত হয়ে স্কুলের ব্যাগের ভারে সে ফিরলো যখন, তাকে নিয়ে গিয়ে আবার ক্রিকেট কোচিং ক্যাম্পে কেউ নিয়ে যাচ্ছে, কেউ ছবি আঁকতে নিয়ে যাচ্ছে, কেউ কান্না করছে, পুরো দায়িত্ব করছে। বিষয়টা এরকম না, শিশুরা খেলবে প্রাণের আনন্দে, অনাবিল আনন্দে, বিকেলবেলা মাঠে, সেটা দিয়ে তার কিন্তু প্রকৃতি দেবে সমস্ত। এই যে বাঘের বাচ্চা বলো বা এই যে বিড়াল ছানাই বলো বা কুকুর ছানাই বলো, সব দেখবে মায়ের পেটের উপর দিয়ে, পিঠের উপর দিয়ে মানে ওই আহ্লাদ করে খেলছে বাচ্চা অবস্থায়। এটা একটা মানে সিস্টেম, মানে এটা তাদের কেউ শিক্ষা দেয়নি খেলতে হবে। তোমাকে বিড়ালের বাচ্চাদের দেখেছি ওরা মায়ের লেজ নিয়ে খেলতে খেলতে শিকার করা শেখে। তুমি ওই সমস্ত ভালো ভালো চ্যানেলে যখন বন্যপ্রাণী দেখা, তাদের বাচ্চারা খেলে, ঠিক ঠিক এই যে অকারণ ছুটে চলে যাচ্ছে, আবার সেখানে দাঁড়াচ্ছে, আবার তাকে কিন্তু খেলছে। কিন্তু এইটা তাতে যে তার শরীরে একটা চর্চা হচ্ছে। এরা কি করছে, যারা ওটা করছে না, ওই পরবর্তীকালে গিয়ে ওই ক্রিকেট খেলতে যাবে না, ওটা করে শ্যাডো করে, ওরা শ্যাডো করে আর ওই মানে কিছু মানে ইয়ে শেখে, নেটের মধ্যে কি খেলা হবে। তাই যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে পড়াশোনাটা শিখে হচ্ছে, তারপরে হায়ার এডুকেশনে গিয়ে হয়তো ভালো চান্স করলো, সে ভালো পড়াশোনা করে, তারপরে আরেকটু ভালো করা, তাদেরকে আরেকটু ভালো চান্স পেয়ে গেল। এই পড়াশোনা করতে করতে সে খুব দিগ্গজ হলো কোনো একটা বিষয়ে, আর বাকিরা হলো মানে যখনই ভালো ছাত্র, তাহলে তুমি এটা পড়ো, কি পড়বে ছাত্ররা? হয় পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে, না হলে পরে টেকনোলজি পড়বে, না হলে পরে কম্পিউটার সায়েন্স পড়বে, না হলে পরে তোমার মার্কেটিং ম্যানেজমেন্ট পড়বে, এই যে MBA টেমবিএ BBA। তাহলে এগুলো সবটাই তো পেশা অভিমুখী, মেধা চর্চা যায় কোথায়? একটা ট্র্যাকে একটা মানে জীবিকার জন্য পড়ছে। মানে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে এখন একটা ট্রেন্ড চলে এসছে যে প্রফেশন ওরিয়েন্টেড কোর্স পড়তে হবে। এটা করতে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আরেকজন বিবেকানন্দ তৈরি হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। ওপেন এর আকাশটা পেল না, কল্পনাকে করবে, তার থেকে ড্রাইভ করবে, তার মানে মতাদর্শগুলো বাড়ছে সেই বিষয়ে। তাদের কি হয়েছে, এই পৃথিবীতে নতুন করে এই ধরনের লোক তো হওয়ার সম্ভাবনা কম।
মানে কোম্পানির ক্ষেত্রটা জানি না, লিটারালি কেউ করতে পারে। এবার এই যে ছেলেগুলো, তার মধ্যে খুব ভালো কেউ স্টুডেন্ট, সবচেয়ে ভালো যে হলো, তার টেকনোলজিতে সবচেয়ে ভালো হলো, তাকে সে গুগলের সবচেয়ে ভালো চাকরিটা পাবে, কম্পিউটার সায়েন্স। তারপরের টায়ারের যে সমস্ত কোম্পানি আছে সেখানে পাবে, তারপরে মেধাবীরা তারপরের টায়ার পাবে, এভাবে ধীরে ধীরে নামতে নামতে লোকাল স্তরেও পাবে। কিন্তু এই পাওয়াটা তো সবটাই তো ব্যক্তি স্বার্থে, কোনো মানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে তাদের সার্ভিস প্রোভাইডার হলো, ঠিক দে আর দ্য কাইন্ড অফ র মেটেরিয়ালস ঠিক অফ দেয়ার বিজনেস, ঠিক 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 সেই সমস্ত হাউসের। এটা করে আমরা মনে করছি খুব সফল হয়েছে জীবনে, ও ওখানকার না অমুক, ও ওখানকার অমুক। দেখতে হবে কেনে কারা, এই যে এত মানে মেধাবী ছাত্র হলো, এত কিছু পড়ে টড়ে, এত তার বাবা মার গর্ব, সহকারের পাড়া প্রতিবেশীর গর্ব, সবকিছু করে কিনবে কেউ, তার সকাল থেকে রাত্রি পর্যন্ত জীবনটাকে কিনে নেবে কেউ, টাকা থই হাতে নিয়ে বসে আসে, সে তার জীবনটাকে উপভোগ করতে পারলো না। লাস্টের দিকে অনেক এইরকম ধরনের মানুষের ছেড়ে দেমা খেতে বাঁচির মতো অবস্থা হয়। তাকে যদি আর অনেকে আজকের দিনে ছেড়ে আসছে তো, হ্যাঁ, দুবেলা খাবার জুটলেই হবে, আমি জঙ্গলে গিয়ে মানে একটু আছে, মানে আমার নিজের দেখা এরকম আছে, আমার নিজের হাতে এরকম, আমার নিজের চোখে দেখা এরকম রয়েছে, যারা হয়তো কোনো বড় কর্পোরেশনে চাকরি করতো, কিন্তু এক প্রকার ফ্রাস্ট্রেশনে ছেড়ে এসে গ্রামে সাধারণ জীবন যাপন, তার সঙ্গে তার সে প্রকৃতির সঙ্গে কথা বলা হয়, একদম একদম সে চাষ করছে, সে নিজে ফসল উৎপাদন করছে, মানে মূলত আজকের মানুষ কিন্তু আলটিমেটলি তার আলটিমেট মাদার হচ্ছে নেচার, তার কাছে ফিরে আসতে চাইবে, একদম একদম, গোটা জীবনটা তার ফিরে পাবে না। সে এতে কিসের করলো, এত ক্লান্ত করে দিচ্ছে সে, এক্সপ্লয়েট করে করে সে রাত্রিবেলায় দুপেক মদ খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে বেশিরভাগ, সবার হচ্ছে না, হ্যাঁ, নাহলে ঘুম আসছে না, তাকে সকাল থেকে আবার কোম্পানির জন্য কাজ করছে, সে ঘুমাতে যাচ্ছে কোম্পানির জন্য, সে জেগে উঠছে কোম্পানির জন্য, ঠিক, প্রকৃতির জন্য বা নিজের জন্য কিছুই থাকে। এটাকে এই যে মানুষগুলো কোনো খেয়াল করে দেখছে না, এই সাফল্য, এই যে জীবন বেচা, তার সন্তানের সমগ্র জীবনটাকে সে বিক্রি করার জন্য প্রথম ক্লাস 1 থেকে সে চেষ্টা করছে, ঠিক, নিজে জানতে অজান্তে, ঠিক, এই বোধগুলো তো চালিত করতে হবে। ঠিক, একদমই তাই। আজকের এই পডকাস্টে আমরা যেটা মূলত আপনার কাছ থেকে শিখতে পারলাম, প্রথমত আমাদের সরল জীবনে ফিরে যেতে হবে, দ্বিতীয়ত এই যে আমরা একটা র্যাট রেসের মধ্যে রয়েছি, সেখানে ফুড হ্যাবিটটা একটু যুক্ত করো। আচ্ছা, ফুড হ্যাবিটটা যদি ঠিক না হয়, সে কি খাচ্ছে, যে সমস্ত খাচ্ছে না, এগুলো না একটা বড় বড় যে সমস্ত হাউসগুলো আছে না, তাদের কারসাজি, মানে তোমাকে বার্গার ভালোবাসা চক্রান্ত, না তুমি যে নার্কোটিকে যেরকম নেশা হয়ে যায়, এই যে কিছু কিছু খাবার আছে না বাজারে, যেগুলো তুমি কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে চিপস নিয়ে সে ইয়ে করছে, মধ্যাহ্ন ভোজন করছে, মানে যেটার কোনো ফুড ভ্যালু নেই, দুটোর একটারও কোনো ফুড ভ্যালু নেই, খালি ফুড ভ্যালু না, তার রোগ প্রথিত হচ্ছে শরীরে, তার জন্য ওষুধ বিক্রি করার জন্য আরেকটা এক্সাস তৈরি হয়ে আছে। ঠিক, এই যে পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা আর ওষুধের ব্যবসা। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে যে এই যে লাইফ স্টকে মানুষের থেকে বেশি ওষুধ হয়, এবং এই লাইফ স্টক দিয়ে দিনে দিনে মুরগিকে বাড়ানো হচ্ছে, মুরগি এখন প্রধান খাদ্য হয়েছে, মানে চিকেন সবকিছুতে চিকেনটা এমন কি মানে ভাই ওটা এখন প্রক্রিয়াগতভাবে তৈরি হয়, এখন আর এটা কোনো প্রাণী বলা যায়, সাধারণ মানে ন্যাচারাল চিকেন আর নেই, ওর কোনো ফিলিংস নেই, ওর কোনো কিছুই নেই, তৈরি হচ্ছে খাবার জন্য। এখন তো এমনও শুনেছি আমি যে মাংসটার মধ্যেই ইনজেক্ট করছে, মাংসটা পরের দিন ফুলে বড় হয়ে যাচ্ছে, ওটাই খেতে কিন্তু মাংস বিক্রি হচ্ছে। এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আছে না, এই সমস্ত আমি শুনছি আমি। তো যাই হোক, এগুলো নিয়ে সেখানে মানুষের সচেতনতা এত বেশি জরুরি। এই পরিবেশ দিবসে এই আলোচনাগুলো এই জন্যই এই দিনগুলো যুক্তি মানে তাৎপর্য, যে এই আলোচনাগুলো একটু সামনে আনা এবং মানুষের মধ্যে, কিন্তু আলটিমেটলি কিছুই হবে না যদি না শিক্ষা ব্যবস্থার মধ্যে কম্পালশন এনে এটাকে না চালিত করে। ঠিক ঠিক ঠিক, একমত আপনার সাথে। তো আমরা আজকের আলোচনাটা থেকে পরিবেশ সম্পর্কীয় অনেক কিছুই জানতে পারলাম, এবং সর্বোপরি যেটা জানতে পারলাম যে আমাদের জীবনশৈলীতে কি কি পরিবর্তন আনলে আমরা 1% হলেও পরিবেশের জন্য কন্ট্রিবিউট করতে পারি। এবং স্যার, আজকের এই পডকাস্টটা আমার জন্য খুব নস্টালজিক। তার কারণটাও আপনাকে বলি। আপনার নিশ্চয়ই মনে থাকবে 12 বছর আগে যখন আমার পথ চলা শুরু জীবনের, আবার সেই ওই জায়গাতেই কিন্তু আমরা চলে আসছি। আমার যখন পথ চলা শুরু হয়েছিল, তখন আমার প্রথম অফিসের ফিতে কাটাটা কিন্তু আপনার হাত দিয়েই হয়েছিল, ভালো মনে আছে। এবং আপনাদের আশীর্বাদে আমরা 12 বছর কমপ্লিট করেছি, 13 বছর চলছে আমাদের, ভালো চলছে, সে জেনে তোমার কাজকর্ম খুব ভালো হচ্ছে, খুব আমি আশীর্বাদ করবেন। আমাদের এই টেডভাইজার টক্সে বহু প্রচেষ্টার পর আমরা আপনাকে আনতে পেরেছি, তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা আজকের এপিসোডটি দেখলেন এবং আমার মতোই উপভোগ করলেন, তারা কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি মনে হয় আজকের পডকাস্টে আপনার পরিচিত কারোর জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাহলে পডকাস্টটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন টেডভাইজার টক্স। ধন্যবাদ।